বিয়ের ১ মাসের মাথায় সতীন এলো বড় বউর ঘরে। অমন চাঁদপানা মুখখানে আটকালো না তার স্বামী। অমন লক্ষ্মীমন্ত বউকে ছেড়ে শহরের মেয়ে ছেলে বিয়ে করে আনলেন ছোট মালিক। এমন কথাই কানে এলো সুরঞ্জিতার। সুরঞ্জিতা শাপলাহাট গ্রামের চেয়ারম্যান ফজলুর রহমানের বড় ছেলে, শাহনওয়াজ শেখ ইরফানের স্ত্রী। ১ মাস আগে সপ্তদশী সুরঞ্জিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৮ বছরের যুবক ইরফান। পেশায় একজন আইনজীবী। ঢাকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক শেষ করে এখন একজন প্র্যাকটিসিং লয়ার। সুরঞ্জিতা শাশুড়ির ঘরে বসে পান করছিল। বাহিরের ঘর থেকে এমন কথা কানে আসতেই হাত জোড়া থেমে যায় সুরঞ্জিতার। মেয়েটা কেমন চোখে যেন তাকায় শাশুড়ির দিকে। নুরুন্নেসাও যেন অতি আশ্চর্যে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি দ্রুত শোয়া থেকে উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা মাথায় টেনে নেন। খাটের উপর মূর্তির ন্যায় বসে থাকে সুরঞ্জিতার হাতখানা ধরে বেরিয়ে আসেন ঘর থেকে। শেখ বাড়িটা সুরঞ্জিতার শ্বশুরের পিতামহের তৈরি। পুরনো আমলের জমিদার বাড়ির আদলে তৈরি দোতলা বাড়িটার মাঝে পাকা ঘর, খোলা উঠোন আর চারপাশে ঘুরিয়ে বড় বড় ঘর। বাড়ির উপরতলার বারান্দায় দাঁড়ালে নিচের পুরোটাই উঠানটায় দৃষ্টিগোচর হয়। সুরঞ্জিতার শাশুড়ি ওর হাতটা ধরে প্রথমে বারান্দায় দাঁড়ালেন। নিচে ইরফানকে দেখা না গেলেও নববধূ সাজসজ্জা নিয়ে দাঁড়িয়ে থাকা এক নারীকে দেখা যাচ্ছে। নুরুন্নেসা মেয়েটাকে দেখলেন, কিন্তু সুরঞ্জিতা মাথা নিচু করে রেখেছে। কি দেখবে ও? কেনই বা দেখবে নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে? নিজের সতীনকে এত আয়োজন করে দেখার কোনো মানে হয়? উঠোনে বাড়ির সকল সদস্য থেকে শুরু করে গৃহ পরিচারিকা, মালি, দারোয়ান সবাই দাঁড়িয়ে আছে। এ যেন কোনো আশ্চর্য জিনিস দেখতে ঢল নেমেছে মানুষের। সুরঞ্জিতাকে নিয়ে সুরঞ্জিতের শাশুড়ি নিচে নামলেন। সকলে তাদের দেখে রাস্তা পাকা করে দূরে সরে দাঁড়ালো। তোমার পরিচয় কি মেয়ে? আমার ছেলের সাথে তোমার কি সম্পর্ক? নববধূ রূপে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে জিজ্ঞেস করলেন নুরুন্নেসা। তার হাতের মুঠোয় এখনও সুরঞ্জিতার চিকন নরম হাতটা রয়েছে। আপনার ছেলে আমার পরিচয় ভালো দিতে পারবে আন্টি, সেই আমাকে এখানে নিয়ে এসেছে। নুরুন্নেসা কিছু বলতে যাবেন তার আগে বাড়িতে প্রবেশ করলো ইরফান। ক্লান্ত মুখশ্রী, এলোমেলো চুল, সবসময়ের ন্যায় পরনের শার্টের উপরে দুটো বোতাম খোলা। পরনের কালো প্যান্টটার নিচের অনেকটা অংশ জুড়ে কাদামাটি লেগে আছে। ইরফানকে বাড়িতে ঢুকতে দেখে নুরুন্নেসার শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই এ মেয়েকে বিয়ে করেছিস ইরফান? সব খুলে বলবো মা, তার আগে আমাকে একটু ফ্রেশ হওয়া দরকার। ইরফান ক্লান্ত কণ্ঠে জবাব দিল। ছোট আর সহজ প্রশ্নের জবাব দিয়েছি আমি, হ্যাঁ নাকি না। ইরফান ফোঁস করে একটা নিঃশ্বাস নিল। সুরঞ্জিতার দিকে নিজের দৃষ্টি নিবদ্ধিত করল কিছুক্ষণের জন্য, অতঃপর মাথাটা নিচু করে মৃদুস্বরে বলল, হ্যাঁ করেছি। সুরঞ্জিতের বুকটা ধক করে উঠল। আজ ওদের বিয়ের 1 মাস পূর্ণ হলো, আর আজই ইরফান নতুন বউ করে তুলল। সুরঞ্জিতার গাল বেয়ে টুপ টুপ করে জল চড়ছে। বা হাতে শাড়ির আঁচলটা খামছে ধরে রেখেছে সে। এমন যন্ত্রণা, হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে। নিজের বলতে একমাত্র ইরফানই ছিল তার। বাকি সব তো জীবনের করুণ পরিহাসে কবে খুইয়ে বসে আছে মেয়েটা। এখন স্বামীর ভাগ্য অন্য কেউ নিয়ে যাবে। কি করে সুরঞ্জিত এসব সইবে? ইরফানের কি মায়া হলো না মেয়েটার ওপর? অবশ্য পুরুষের তো সক্ষমতা থাকলে বহু বিবাহের বিধান আছে। এখন নিশ্চয় নিজের ঘরটা ছেড়ে দিতে হবে সুরঞ্জিতাকে। সুরঞ্জিতার শাশুড়ির দিকে তাকিয়ে বলল, মা, ঘরটা কি ছেড়ে দিব? নুরুন্নেসা চমকে তাকালেন ছেলে বউর দিকে। এমন নিষ্পাপ একটা মুখ, কি করে কেউ এই মেয়েকে ফেলে অন্য নারীর কাছে যায়? ঘর ছেড়ে দিবি মানে? কোন ঘর ছেড়ে দিবি তুই? আপনার ছেলের ঘর মা, নতুন বউ তো ওই ঘরেই উঠবে, তাই না? নুরুন্নেসার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সতীনের ঘর যে করে, সেই শুধু জানে সতীন কাটা কী জিনিস। না, কিছুতেই ইরফানকে ওর বাপের পথে যেতে দিবে না। সুরঞ্জিতার জীবন কিছুতেই ওর মতো হতে পারে না। সুরঞ্জিতা নিজের হাতটা শাশুড়ির হাত থেকে ছাড়িয়ে নিল। ইরফানের দিকে চেয়ে বলল, ৮ ঘন্টা সময় দিন, আমি ঘর ফাঁকা করে দিচ্ছি। সুরঞ্জিতা দৌড়ে সেখান থেকে চলে গেল। ইরফানকে কিছু বলার সুযোগও দিল না মেয়েটা। ইরফান কয়েকবার সুরঞ্জিতাকে পিছু ডেকেও কোনো লাভ হলো না। তখন ইরফানও হাঁটা দিল সুরঞ্জিতার পিছনে। কিন্তু নুরুন্নেসা ইরফানের পথ আটকে দাঁড়ালো। অগ্নিদৃষ্টিতে ছেলের দিকে সে বৎসনার সুরেই বলল, রক্তের দোষ যে মানুষের মধ্যে থেকেই যায়, তা তুই বুঝিয়ে দিলে। বাপের মতো কাপুরুষ পয়দা হয়েছিস। ইরফান মায়ের দিকে তাকিয়ে আবারও দৌড় দিল সুরঞ্জিতার পিছু পিছু। সুরঞ্জিতা ঘরে ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে হেলান দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ রইল। মেয়েটা চিৎকার করে কাঁদতে পারে না, এই একটা দোষ তার।
শত যন্ত্রণায়ও গগনবিদারী চিৎকার করে নিজের দুঃখটুকু ভাঙতে পারে না কিছুতেই। সুরঞ্জিতার আজ নিজের ভাগ্যের উপর বড্ড হাসি পেল। তার জীবনে সুখ হাতছানি দিয়েও পালিয়ে যাওয়ার ঘটনা এই নতুন নয়, শুরু থেকেই হয়ে আসছে। সে ছোট থেকেই, যখন সুরঞ্জিতার বয়স 7 বছর। চঞ্চল সুরঞ্জিতা একদিন দুপুরে হুট করে দেখল তার মায়ের গুমোট কান্নার প্রতিবেশীদের চাপা গুঞ্জনে তাদের বাড়ির বাতাস ভারী ভারী হয়ে উঠেছে। আজকের মতো এমনই এক দুপুরে ইরফানের ন্যায় তার বাবাও বিয়ে করে ঘরে তুলে এনেছিলেন অন্য এক নারীকে। সুরঞ্জিতার বাবা পাশের গ্রামেরই এক মহিলাকে বিয়ে করেছিলেন, যে ছিল বিধবা আর এক কন্যা জননী। সুরঞ্জিতার মা মমতাহিনাও সেদিন সুরঞ্জিতার মতো নীরবে কেঁদেছিল। সালিশ বসল সুরঞ্জিতাদের বাড়িতে। সালিশে রায় এলো সুরঞ্জিতার বাবা খলিল মুন্সি 2 স্ত্রীকে সমান ভরণ পোষণ দেবেন এবং দেখভাল করবেন। প্রথম 1 মাস তো তা করলেনও, কিন্তু 1 মাস যেতে না যেতেই শুরু হলো সুরঞ্জিতার সৎমা শৈলীর অশান্তি। কখনো ইচ্ছে করে মমতাহিনাকে অপমান করা, গায়ে পড়ে ঝগড়া করা বা খলিলের কাছে নালিশ করা যে সুরঞ্জিতা তার মেয়েকে মেরেছে। খলিলও আগে পিছে বিশ্লেষণ না করে মমতাহিনাকে মারত। মাকে বাঁচাতে গিয়ে কখনো মারে 2-1 ঘা সুরঞ্জিতার গায়েও পড়ত। এমনই এক রাতে মমতাহিনাকে বেধড়ক পিটানোর পর 3 তালাক দিয়ে ঘর থেকে বের করে দিল খলিল। 7 বছরের সুরঞ্জিতা আর 4.5 বছরের সোহাগকে নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো মমতাহিনা। এরপর নিজের বাপের বাড়িতে জায়গা হয় মমতাহিনা তার 2 সন্তানের। মমতাহিনার ভাই ছিল না। পুরনো টিনের দোসালা ঘরটায় একাই থাকতেন মমতাহিনার বাবা। কিন্তু মমতাহিনাও বাড়িতে যাওয়ার 6 মাস পরেই তিনিও মারা যান। আশেপাশের লোকজনদের শকুনের নজর আর লোলুপ দৃষ্টি থেকে অনেক কষ্টে নিজেকে আর সুরঞ্জিতাকে রক্ষা করে এসেছেন মমতাহিনা। সুরঞ্জিতা, দরজাটা খোলো। ইরফানের গলার আওয়াজ আর দরজা ধাক্কানোর শব্দে ধ্যান ফিরে সুরঞ্জিতার। সে মনে মনে ভাবে, এত তাড়া আপনার নতুন বউ ঘরে তোলার? আমায় 8 ঘন্টা সময় দিতে চান না সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য? সুরঞ্জিতার ভাবনার মধ্যে আবারও ইরফানের গলা শোনা গেল। সুরঞ্জিতা, তুমি এক্ষুনি দরজা না খুললে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো বলে দিচ্ছি। সুরঞ্জিতা নিজেকে ধাতস্থ করে, শাড়ির আসলে চোখের জলটুকু মুছে পেছনে ফিরে দরজাটা খুলে দূরে সরে দাঁড়ায়। ইরফান দরজা খোলা পেয়ে সাথে সাথে ঘরে ঢুকে পড়ে, পুরনো দরজাটা বন্ধ করে দেয়। সুরঞ্জিতার কাছে এগিয়ে আসে বড় বড় পা ফেলে, 2 হাতেও সরু কোমর ধরে নিজের কাছে টেনে আনে। সুর, তাকাও আমার দিকে। সুর, এই ডাকটা সুরঞ্জিতার বড্ড প্রিয়। ইরফান তাদের বাসরাতে তাকে বলেছিল, তোমার নামটা বড্ড মাধুর্যপূর্ণ সুরঞ্জিতা, তবে তোমায় আমি সুর বলে ডাকবো। ইরফানের বেগম সুর। আপনার দেখি আর তর্স হয়েছে না উকিল সাহেব? ঘরটা খালি করার সুযোগও দিলেন না। কেন এমন করছো সুর? আমার থেকে পুরোটা একবার শোনো। জানেন তো উকিল সাহেব, আমি আপনি ছাড়াও আরেকজন দ্বিতীয় বিয়ে করা পুরুষকে দেখেছি। সে আমার নিজের বাবা। আর আমি ছাড়াও আরও 2 জন নারীকে খুব কাছ থেকে দেখেছি। তাদের স্বামীরা দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীকে বাড়ির এক কোণে পড়ে থাকা ঘুণে ধরা আসবাবপত্রের মতো ফেলে রেখেছে। একজন আমার নিজের মা, আরেকজন আমার শাশুড়ি। তুমি আমার জীবনের প্রথম নারী সুর, আর সেই আপনার জীবনের শেষ আর সব থেকে কাছের নারী, তাই না উকিল সাহেব? ইরফানের গলায় সব কিছু যেন দলা পাকিয়ে আসছে। সে সুরঞ্জিতাকে নিজের সাথে আরেকটু চেপে ধরল, থুতনি রাখলো সুরঞ্জিতার কাঁধে। তবে আমার আর আমার মায়ের ভবিতব্য বোধ হয় আলাদা হবে, তাই না উকিল সাহেব? ইরফানকে চুপ করে থাকতে দেখে সুরঞ্জিতা নিজেই বলল, আমার বাবা আমার মাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আপনি বোধ হয় তা করবেন না। আপনার তো সামর্থ্য আছে 2 স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার। আপনি আমায় এই বাড়িতেই রাখবেন, তাই না উকিল সাহেব? এই বাড়ি, এই ঘর, এই সংসার সবটাই তোমার সুর। আর আপনি আমার নন, তাই না? ইরফান এই পর্যায়ে সুরঞ্জিতাকে মুক্ত করে নিজের আলিঙ্গন থেকে কিন্তু দূরে যেতে দেয় না। সুরঞ্জিতার কোমর শুষ্ক ঠোঁটে হালকা করে চুমু খেয়ে বলল, আমি শাহনওয়াজ শেখ ইরফান, পুরোটাই তোমার সুর। সুরঞ্জিতার চোখ থেকে স্বচ্ছ জল গাল বেয়ে টুক করে গড়িয়ে পড়ল। ইরফান সে জল মুছতে গেলে সুরঞ্জিতা ঝটকা দিয়ে সরে যায় ইরফানের থেকে। সুরঞ্জিতা চেঁচিয়ে বলল, মিথ্যে বলছেন আপনি। আপনি আমার হক অন্য কাউকে দিয়েছেন। আপনি দ্বিতীয় বিয়ে করার আগে আমার অনুমতি নেননি। আমি মানি না আপনার এই বিয়ে। আপনার এর বিয়ের কোনো বৈধতা নেই কোনো বৈধতা। আমি বিয়ে করিনি সুর, কতবার তোমায় বলবো? কেন বিশ্বাস করছো না আমায় তুমি? কাতর কণ্ঠস্বর ইরফানের।
সুরঞ্জিতা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। বুক ভাঙা যন্ত্রণায় কাতর সপ্তদর্শী খাটের কোণা ধরে ঠায় দাঁড়িয়ে আছে। খাটের কোণায় নিজের হাতের বাঁধন শক্ত করছে, আবার আলগা করছে। কান্নার তোড়ে হিসকি উঠে গেছে মেয়েটার। বেশ, তোমায় বিশ্বাস করতে হবে না, শুধু আমার কথাটুকু মন দিয়ে শোনো, এতেই হবে। সুরঞ্জিতা নিরুত্তর। মনে গভীর আঘাত লেগেছে মেয়েটার। স্বামী নামক এই মানুষটাকে সে বড্ড ভালোবাসে, কিন্তু অভিমানের পাহাড় যে ক্ষণিকে বৃহৎ আকার ধারণ করেছে। এ পাহাড় সহজে কি গলবে? সুরঞ্জিতার নির্লিপ্ততা ইরফানকে হতাশ করল। মেয়েটার বয়স কম। এ বয়সে আজকালকার মেয়েরা স্কুলে যায়, খেলাধুলো করে, নিজের কৈশোরকে উপভোগ করে, কিন্তু সুরঞ্জিতা সম্পর্কের বেড়াজাল আর নিয়তির খেলায় এসে এক বাড়িতে শাহনওয়াজ শেখ ইরফানের বউ হয়ে দিন কাটাচ্ছে। নেই কোনো খেলার সাথী, নেই কোনো আনন্দ উল্লাস, আর না কোনো ছেলেমানসিক কার্যকলাপ। মেয়েটার সব কিছু সহ্য করার পরেও কিনা তার স্বামী তাকে ছেড়ে অন্য নারী ঘরে আনলো। ওর নাম মৌমিতা, আমার সাথে একই কলেজে পড়তো। মেয়েটা এরপর একই বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আলাদা ডিপার্টমেন্ট। আমার ভালো বন্ধু বলা চলে। গতকাল ওর বিয়ে ছিল। ওর বিয়ের আসর থেকে পালিয়ে আসার কথা ছিল ওর প্রেমিকের সাথে, কিন্তু ছেলেটা শেষ অবধি আসেনি। এইটুকু বলেই দম নিল ইরফান। সুরঞ্জিতের দিকে তাকিয়ে রইল উৎসুক চাহনিতে। না, মেয়েটা এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। ভুল করেও ফিরে তাকাচ্ছে না ইরফানের দিকে। অনেক রাত হয়ে যাওয়ায় ও শেষে আমার অফিসে আসে। আমি তখন ব্যস্ত ছিলাম আমার এক ক্লায়েন্টকে নিয়ে। মৌমিতাকে এভাবে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে আমি বেশ অবাক হই। বিয়ের সাজ পোশাক নিয়েও ও কেন পালিয়ে এলো? জানতে চাইলে ও বলল ওর প্রেমিক ওকে ধোঁকা দিয়েছে, আসেনি ওকে নিতে। ওর সাথে কথা বলার মধ্যে ওর মা বাবা এসে হাজির হয়। তারা ভাবে আমি হয়তো মৌমিতার প্রেমিক, যার সাথে ও পালিয়েছে। ওনারা আমার জেরা করা শুরু করেন। আমি বলেছিলাম আমি মৌমিতার মাত্র বন্ধু, কিন্তু ওনারা মানতে নারাজ। এরই মধ্যে মৌমিতা বলে ওঠে আমি ওর প্রেমিক। ওর মা বাবাও যেন সুযোগ পেয়ে গেল, আমায় নানাভাবে হ্যারাস করতে লাগলো। কাজে ডাকতে চাইলো বিয়ের জন্য। উপায়ন্তর না পেয়ে আমি আমার অফিসে একটা ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাইন করে এগিয়ে দেই ওদের কাছে। মৌমিতাও সাইন করে দেয়। আর আইনিভাবে কি? সে এখন আপনার স্ত্রী, তাই তো? সুরঞ্জিতার কথায় ইরফান মৃদু হাসে। এগিয়ে গিয়ে মেয়েটার কাঁধ ধরে ওকে নিজের দিকে ফিরিয়ে গালে লেগে থাকা অশ্রুকণা শুষে নেয় নিজের হাতের তালুতে। বোকা বউ আমার, এত জলদি ম্যারেজ রেজিস্ট্রি পেপার পাওয়া যায় বুঝি? ওটা জাস্ট একটা কপি পেপার ছিল, নকল কাগজ বলতে পারো। আমার পিএ সব ধরনের আইনি কাগজের নমুনা কপি রাখে আমার অফিসে। ক্লায়েন্টদের বোঝাতে সুবিধা হয় এতে। সুরঞ্জিতের চোখ তুলে তাকায় ইরফানের দিকে। সজল আঁখি জোড়া স্বামীর পানে নিবদ্ধিত রেখে ঠোঁট ফুলিয়ে বলল, আপনি সত্যি বলছেন? বিয়ে করেননি আপনি? ইরফান হাসে সুরঞ্জিতার এমন বাচ্চা মতে। মেয়েটার এলোমেলো চুলগুলো গুছিয়ে ওর কপালে ছোট্ট একটা চুমু খেয়ে বলল, সত্যি বউ, আমি ওকে বিয়ে করিনি। এমন মিষ্টি বউ ঘরে থাকতে বুঝি অন্য মেয়েতে নজর দেয় কেউ? আর বাকিদের কথা আমি জানি না। আমার সুজ ছাড়া পৃথিবীর অন্য কোনো নারী আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। আমার জন্য আমার সপ্তদোষী যথেষ্ট। সুরঞ্জিতার বোধহয় স্বামীর কথাটুকুতে প্রাণ মন আপ্লুত হলো। সে ইরফানের বুকের সাথে মিশে রইল। স্বামীর হৃৎপিণ্ডে দুঃখ পুকানিটুকু তার কাছে কোনো মধুর সুরের থেকে কোনো অংশেই কম ঠেকল না। তবে সুরঞ্জিতার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে নিজেকে দমিয়ে রাখতে না পেরে সরল সুরেই বলল, আপনি মাকে কেন বললেন আপনি বিয়ে করেছেন? মৌমিতার উদ্দেশ্য জানাটা আমার খুব দরকার সুর। ও কেন ওর মা বাবার সামনে মিথ্যে বলবো, এটা তো জানার দরকার আমার, তাই না? ওর সামনে যদি বলে দেই মিথ্যে কাগজে সই করিয়েছি, তবে ওর আসল মোটিভটা আমি ধরবো কী করে বলো? সুরঞ্জিতা মাথা নাড়ল। স্বামীর বুকে পরম সুখে লেপ্টে রইল কিছুক্ষণ। তারপর ইরফানের বুক থেকে মাথা তুলে বলল, যান গোসল সেরে আসুন। শরীরে এত কাদামাটি কেন আপনার? কোন মাঠে হাডুডু খেলতে গিয়েছিলেন? গ্রামের কাছে রাস্তা বউ, হেঁটে আসতে কাদা লেগে গেছে। হাডুডু খেলিনি। তুমি চাইলে তোমার সাথে খেলতেই পারি। ইরফান কথা শেষ করতেই পারল না, তার আগে সুরঞ্জিত ওর মুখের উপর হাত দিয়ে আটকে দিল। লজ্জায় লাল হয়ে ওঠা গালটা লুকাতে ব্যস্ত হয়ে পড়ল তৎক্ষণাৎ। লজ্জা পেও না সুর, তুমি লজ্জা পেলে তোমায় বড্ড সুস্বাদু দেখায়। সুরঞ্জিতা মৃদু ধাক্কা দিয়ে ইরফানকে সরিয়ে দেয়। ঘরের কাঠের আলনা থেকে একটা গামছা লুঙ্গি এনে ইরফানের হাতে ধরিয়ে গোসলখানার দিকে ইশারা করে। ইরফান হেসে সুরঞ্জিতার গাল টেনে গোসলখানার দিকে হাঁটা দিল। ইরফান চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সুরঞ্জিতার মুখে হাসি মিলিয়ে যায়। অদ্ভুত শীতলতায় ভরে যায় ওর মুখখানা। ঘর থেকে বেরিয়ে চলে যায় জয়নিকার ঘরে।
ইরফানের বোন চয়নিকা, বয়সে সুরঞ্জিতা থেকে একটু বড় হবে। সুরঞ্জিতা চয়নিকার ঘরের দোর খুলে বিনা দ্বিধায় ভিতরে ঢুকে পড়ে। চয়নিকা তখন খাটের উপর উবু হয়ে শুয়ে কিছু একটা লিখছিল। কারো ঘরে ঢোকার শব্দে কাগজখানা ঝট করে বালিশের নিচে লুকিয়ে রেখে সোজা হয়ে বসে চয়নিকা। সুরঞ্জিতার বিষয়টা দৃষ্টিগোচর হলো না। সে চয়নিকার মুখোমুখি হয়ে বিছানায় বসল। সই, কি আড়াল করলে? সুরঞ্জিতার প্রশ্নে চয়নিকা একটু ঘাবড়ে গেল। তা দেখে সুরঞ্জিতা হেসে উঠল সহসায়, এমনভাবে পড়কি গেলে যেন গোয়ালের গরু চুরি করতে গায়ে ধরা পড়ে গেছ। চয়নিকা লজ্জা পেল সুরঞ্জিতার কথায়। সুরঞ্জিতার হাতে হালকা করে সিমটি কেটে দিল চয়নিকা। উফ, এমন পিঁপড়ের মতো সিমটি কাটছো কেন সই? বেশ করেছি। আমার পিছে লাগো কেন সবসময়? ননদের পিছে লাগো, তোমার কি ভয় করে না? সুরঞ্জিতা হেসে গড়াগড়ি খাচ্ছে। চয়নিকা হঠাৎ করে সুরঞ্জিতার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তা দেখে সুরঞ্জিতা হাসি থামিয়ে চয়নিকার দিকে ইশারা করল। কি হয়েছে? ভাইয়া নতুন বিয়ে করে আনলো আর তুমি হাসছো ভাবি? সুরঞ্জিতা আবারও মৃদু হাসল। কি মনে হয় তোমার ভাইয়ের শোকে আমি পাগল হয়ে গেছি সই? চয়নিকা কপাল কুঁচকে বলল, স্বামী ঘরে দ্বিতীয় বউ এনেছে আর তুমি ননদের ঘরে এসে হাসছ? এমন ঘটনা ইতিহাসে বিরল। আমি হলো শাকসুন্নির শিরোচ্ছেদ করতাম। সুরঞ্জিতার আবার হাসি থামিয়ে মুখটা চয়নিকার কাছাকাছি এনে ফিসফিসিয়ে বলল, পুরোটা আলাদা করব নাকি শুধু শিরাটাই কেটে দিব? চয়নিকার শরীর মৃদু জঙ্কা দিয়ে উঠল সুরঞ্জিতার কথায়। কেমন যেন রহস্য করে কথাটা বলল সুরঞ্জিতা। মনে হলো হয়তো সত্যিও মেয়েটার মাথাটা গাড় থেকে নামিয়েই দিবে। সুরঞ্জিতা চয়নিকার মুখের এমন ফ্যাকাশে ভাব দেখে আবারও খিলখিলিয়ে হেসে উঠল। চয়নিকার ধ্যান ভাঙল। সে আরেক দফা অবাক হলো যেন। দূর, তোমার সাথে ঠাট্টাও করা যায় না সই। সবে কেমন সত্যি ভেবে বসে থাকো। বলেই সুরঞ্জিতা উঠে দাঁড়ালো। শাড়ির আসলে আঙ্গুল ফেঁচিয়ে গুনগুন করতে করতে চয়নিকার ঘরের জানালা ধরে দাঁড়ালো। বাহিরে রোদে তেমন তাপ নেই। গতকাল রাতের বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে ভেজা মাটির গন্ধ নাকে আসছে সুরঞ্জিতার। ধারে কাছে কোনো ডোবার পানি হয়তো পচে গেছে, সেটা দুর্গন্ধ নাকে বাড়ি খাচ্ছে মাঝে মাঝে। মাঝে মাঝে আসা যাওয়া হাওয়ার ঝটকায়। আচ্ছা বলো দেখি সই, মানুষ মরার আগে সত্যি বলে নাকি মিথ্যে? চয়নিকা অবাক হয়ে বলল, এ আবার কেমন প্রশ্ন ভাবি? বলোই না। মা তো বলে মানুষ মরার আগে অন্তত সত্যি কথাটা বলে, তবে যেগুলো শয়তান প্রজাতির ওগুলো বোধহয় মরার আগেও মিথ্যে কথাই বলে। তোমার নতুন ভাবিকে কোন প্রজাতির মনে হলো সই? চয়নিকা চমকে ওঠে। সুরঞ্জিতার এমন প্রশ্নের মানে কি? সে কি কোনোভাবে মেয়েটাকে মারার? না না, সুরঞ্জিতার মতো কোমল মনা মেয়ে কাউকে মারবে? এ তো অসম্ভব। ভাবি, তুমি ঘরে যাও, তোমার বিশ্রামের দরকার। সুরঞ্জিতার নজর তখন বাহিরে জোপের দিকে। মৃদু কাঁপছে জায়গাটা। কাদামাটিতে বাড়ি মারলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ আসছে সেখান থেকে। সুরঞ্জিতা চয়নিকার ঘরের জানালাটা আটকে সরে এলো ওখান থেকে। পা বাড়ালো ঘর থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতেই বলল, এখন আর জানালা খুলো না সই। জোপের মধ্যে বন্য হয় কেউটে আছে, লাঠিয়াল ফাটিয়ে ওটাকে মেরে দিতে বলো। শত্রু শেষ রাখতে নেই। শত্রু শেষ রাখতে নেই কথাটা বেশ জোর দিয়ে বলল সুরঞ্জিতা। ইরফান সবে গোসল থেকে বেরিয়েছে। ঘরে সুরঞ্জিতাকে না দেখতে পেয়ে বারান্দার দিকে উকি দিল সে। সুরঞ্জিতা দেখা নেই। ইরফান আলনা থেকে একটা পতুয়া নিয়ে গায়ে চড়ালো। সুরঞ্জিতাকে ডাকতে ডাকতে ঘর থেকে বেরোতে নিলেই সুরঞ্জিতা ঘরে ঢুকলো। হাতে খাবারের থালা সাজানো, ভাত, বেগুন, আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি, কুমড়ো শাক ভাজা, বড় মাছের ঝোল, পাতলা ডাল আর মাংস। সবই ইরফানের পছন্দের খাবার। শহরে গেলে এসবের স্বাদই পাওয়া যায় না। সুরঞ্জিতা ঘরে এসে খাবারটা খাটের উপর রেখে দরজা আটকে দিল। খাটের উপর বসে ইরফানকে ইশারায় ডেকে শাক ভাজা দিয়ে ভাত মাখতে শুরু করলো। ইরফান খাটের উপর বসতেই ভাতের লোকমা মুখের সামনে তুলল। সুরঞ্জিতা, তুমি খেয়েছ? আপনি আগে খান, তারপর মায়ের সাথে খেয়ে নেব। ইরফান ভাতের লোকমাটা মুখে তুলল। মুগ্ধ চোখে চেয়ে রইল সুরঞ্জিতার দিকে। ইরফানের আজ এমনিতেই বাড়ি আসার কথা ছিল, এজন্যই মূলত এসব খাবার রান্না করা হয়েছে। নুরুন্নেসা দেখিয়ে দিয়েছেন আর সুরঞ্জিতা সবটা রান্না করেছে। সুরঞ্জিতা পরের লোকমাটা তুলে ধরতেই ইরফান ওর হাতটা ঘুরিয়ে ওর মুখের দিকে দেয়। ইশারায় ওকে খাওয়ার কথা বলে, এটা আপনার জন্য এনেছি, আমি পরে খাবো। খেতে বলেছি, চুপচাপ খাও। এখানে অনেকটা খাবার, আমি একা শেষ করতে পারবো না। সুরঞ্জিতা কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিল। পুরো খাবারটাই দুজনে ভাগাভাগি করে খেলো। খাওয়া শেষে সুরঞ্জিতা উঠে গেল এঁটো থালাবাটিগুলো রান্নাঘরে রেখে আসতে। মৌমিতাকে নুরুন্নেসা শেখ অতিথিশালায় থাকতে দিয়েছেন।
পরনে এখনও বিয়ের শাড়ি গহনা। মৌমিতা গজ জুড়ে পায়চারি করছে। বাড়িতে নিয়ে আসার পর একবারও ইরফানের দেখা করেনি। সেই যে সুরঞ্জিতার সাথে ঘরে গেছে এখনও বের হয়নি। মৌমিতা দৌড়ে ফোন হাতে নিল। কাউকে কল করলো অস্থিরভাবে। কলটা রিসিভ হতে মৌমিতা তেজি কণ্ঠে বলে উঠল, এতক্ষণ লাগে তোদের কল ধরতে? ওদিকে সব ঠিকঠাক? ওপাশ থেকে কি উত্তর এলো শোনা গেল না, তবে মৌমিতার ঠোঁটের কোণে ফুটে উঠল কুটিল হাসি। ভালো, পুলিশের দিকটা আমি সামনে নেব, বাকিটা তোরা দেখ, প্রমাণ যেন কারো হাতে না লাগে। আর খবরদার, আগামী কয়েকদিন গা ডাকা দিয়ে থাকবি। একদম বেশি উড়োউড়ির দরকার নেই। কাকে উঠতে বারণ করছেন আপু? হঠাৎই কারো কণ্ঠে মৌমিতা চমকে ফোনটা কেটে দিল। সুরঞ্জিতা ওর দরজার সামনে দাঁড়িয়ে আছে। এক হাতে খাবারের থালা আর এক হাতে একটা শাড়ি, সাথে আনুষঙ্গিক কাপড়। সুরঞ্জিতাকে দেখে মৌমিতা একটু মিলিয়ে গেল বোধ হয়। মাত্র অতিরিক্ত দুশ্চিন্তার অস্থিরতায় ঘরের দরজা আটকাতেই ভুলে গেছে মৌমিতা। সুরঞ্জিতা এগিয়ে এসে ঘরে পাতিয়ে রাখা টেবিলটার উপর খাবারের থালা রাখল। শাড়িটা খাটের উপর রেখে মৌমিতাকে বলল, খেয়ে নিন, আর এই ভারী কাপড় পাল্টে শাড়িটা পরুন। মৌমিতা এগিয়ে এসে শাড়িটা ধরল। তাঁতের আরামদায়ক শাড়ি, দেখে বোঝা যাচ্ছে নতুন, এখনও ভাঁজ ভাঙা হয়নি। শাড়িটা বুঝি তোমার? ঠোঁট বাঁকিয়ে হেসে সুরঞ্জিতার দিকে প্রশ্ন ছুড়ল মৌমিতা। এটা সই, মানে আমার ননদের শাড়ি। আমার জিনিসের ভাগ আমি কাউকে দেই না আপু। বেশ সাবলীল ভাষায় কথাটা বলল সুরঞ্জিতা। তবে মৌমিতার অর্থ বুঝে নিল খুব সহজেই। সব থেকে দামি জিনিসের ভাগটাই তো নিয়ে নিলাম সুরঞ্জিতা। মৌমিতার ঠোঁটে বিজয়ের হাসি, যা দেখে সুরঞ্জিতা মৃদু হাসল। হাঁটতে হাঁটতে এগিয়ে গেল ঘরের এক পাশে রাখা বড় আয়নাওয়ালা ড্রেসিং টেবিলটার কাছে। সেথায় ঘরে থাকা দুজন নারীর স্পষ্ট প্রতিচ্ছবি দৃশ্যমান। মৌমিতা আবার ভালো করে পরখ করল সুরঞ্জিতাকে। সপ্তদশী শরীরে নবযৌবনের দ্যুতি বেশ লক্ষণীয়। ঘন কালো কেশরাশি কোমর ছড়িয়েছে বেশ ভালোভাবেই। ফর্সা পেলাপ শরীর, জানালা দিয়ে আসা নরম আলোতে যেন চকচক করছে। ঢাকর ঢাকর চোখ জোড়া সবসময় যেন চঞ্চল। সে যেন সব অবক্ত কথাই বলে দিতে পারে। চোখ, নাক, ঠোঁট সবই যেন নিখুঁত। সৃষ্টিকর্তা যেন সৌন্দর্যের অফুরন্ত ভাণ্ডার থেকে রমণীকে হাত খুলে দান করেছেন। এমন রূপ, এমন মোহময় রূপ যেন কোনো পুরুষকে পাগল করতে বাধ্য। সেখানে ইরফান কেনই বা এই মেয়ের উপর মুগ্ধ হবে না? মৌমিতার ঈর্ষা হলো সুরঞ্জিতাকে। সে হাতে থাকা শাড়িটা এক প্রকার ছুঁড়ে ফেলে দিল খাটের উপর। অন্য জিনিস আমি নেই না, যেটা আমার সেটাই কেবল আমারই। সুরঞ্জিতার দিকে তাকিয়ে বলল মৌমিতা, তাই? কিন্তু আমি তো ভাবলাম অন্য কথা। রসিকতার স্বরে জবাব এলো সুরঞ্জিতা থেকে। মানে, কি বলতে চাইছ? সুরঞ্জিতা আয়নার সামনে থেকে সরে এলো। মৌমিতার সামনে দাঁড়িয়ে বলল, অন্যের স্বামীর দিকে নজর দিতে পারেন, আর অন্যের শাড়ি পরতে অসুবিধে? নাকি শাড়িটা ব্যবহৃত নয় বলে পছন্দ হচ্ছে না? আপনার তো মনে হয় লোকের অভ্যেসে পরিণত হওয়া জিনিসের উপর ভয়ানক টান, তাই না আপু? মৌমিতার আগে গজগজ করতে লাগলো। চোখ গরম করে সুরঞ্জিতার দিকে তাকিয়ে রইল। হাতের মুঠোয় পরনের শাড়িটার উপর হাতের জোর ক্রমে বৃদ্ধি পাচ্ছে। সে সুরঞ্জিতাকে কিছু বলার আগে সুরঞ্জিতা সেখান থেকে চলে গেল। ঘরের দরজাটা বেরিয়ে দিতে দিতে বলল, ঘরের দৌড় আটকে কথা বলবেন, দেওয়ালেরও কান আছে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই। সুরঞ্জিতা শুয়ে আছে ইরফানের বুকে মাথা রেখে। ইরফান পরম যত্নে স্ত্রীর চুলের ভাঁজে বিলি কেটে দিচ্ছে। বাহিরে টুপটাপ বৃষ্টি পড়ার শব্দ। সিলেকোঠার ছাদের ঘরের ছাদটা টিনের, তাই বৃষ্টি পড়লে দোতলার ঘর থেকে টিনের চালে বৃষ্টি পড়ার আওয়াজটা ভালো করেই শোনা যায়। হঠাৎই সুরঞ্জিতা অনুভব করলো ও চুলের বাজে ইরফানের আঙ্গুলগুলো থেমে গেছে। সুরঞ্জিতা মিহিস্বরে ডাকলো ইরফানকে, উকিল সাহেব, ঘুমিয়ে গেছেন নাকি? উত্তর না আসায় সুরঞ্জিতা ইরফানের বুক থেকে মাথা তুলে তাকালো। ইরফান তখন তার দিকে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলানো। গালের দাড়িগুলো দৈর্ঘ্য একটু বেড়েছে কি মনে হয়। জেগে আছেন, অথচ আমি ডাকলাম সাড়া দিলেন না কেন? ইরফান সুরঞ্জিতার হালকা ফোলা গালে শব্দ করে চুমু খায়। ডান হাতে রাজলে ওর মুখটা ধরে বুড়ো আঙ্গুলটা হালকা করে ঘষে ওর গালে। চাঁদ দেখছিলাম সুর, আমার ব্যক্তিগত চাঁদ, আর ভাবছিলাম একটা কথা। সুরঞ্জিতা স্বামীর কথায় লজ্জা হাসে। ইরফানের পতুয়ার বোতাম খুলে খুঁড়তে খুঁড়তে বলল, কি ভাবছিলেন? ইরফান এবার সুরঞ্জিতার পিঠ আঁকড়ে ধরে দুহাতে। মেয়েটাকে আরেকটু কাছে টেনে আনে। মুখ বাড়িয়ে পিস করে বলল, সেদিন মা জোর করে এটে ওটা বলে ইমোশনাল ব্ল্যাকমেল না করলে এই লাস্ট সময় রমণী আমার হাতছাড়া হয়ে যেত। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুরঞ্জিতার হৃদস্পন্দন অস্বাভাবিকের চেয়ে দ্রুত গতিতে চলছে। এই অনুভূতি তার কাছে নতুন না। ইরফান তার কাছাকাছি থাকলেই তার এমন হয়।
আচ্ছা, এই লোকটার ভাগ আদৌ সুরঞ্জিতা কাউকে দিতে পারবে? না না, কক্ষনো না। এই মানুষটা কেবলই তার, শুধুই সুরঞ্জিতার। আচ্ছা উকিল সাহেব, আমার সৌন্দর্যে ভাটা পড়লে বুঝি আপনি আমায় ছেড়ে যাবেন? তোমার সৌন্দর্যের পুরোটাই তুমি সুর। তোমার গলার স্বর, তোমার এমন লজ্জা পাওয়া, আমার কাছে নিজেকে খোলা বইয়ের ন্যায় তুলে ধরা, তোমার পবিত্র মনটা, সব মিলিয়ে তোমার সৌন্দর্য সুর। বাহ্যিক চাকচিক্য আজীবন কি থাকবে বলো? কিন্তু তুমি মানুষটা এমনই থেকো, এতেই হবে। আমি তোমার প্রেমে পড়েছি সুর, তোমার বাহ্যিক সৌন্দর্যের প্রেমে না। সুরঞ্জিতের চোখে জল চিকচিক করে। মানুষটাকেও যত কাছ থেকে দেখে তত গভীরভাবে আরও মোহমায়ায় জড়িয়ে পড়ল। একটা প্রশ্ন ছিল উকিল সাহেব, বলে ফেলুন হৃদরানী। মৌমিতা আপু এত মানুষ থাকতে আপনার কাছেই বা কেন এলো? মানে উনি তো অন্য কারো কাছে যেতে পারত, আপনার কাছে এলো, আবার কিছুক্ষণের মধ্যে ওনার মা বাবাও এলেন। পুরোটা কাকতালীয় নয় কি? ইরফানেরও এটা মনে হয়েছিল অনেক আগেই। দুয়ে দুয়ে চার কিছুতেই মিলছে না, সমীকরণ জটিল ঠেকছে। আর ওনার ওই প্রেমিক, সেই বা কোথায়, কেনই বা এলো না? ইরফান এসব নিয়ে ভাবছে আসল ঘটনা জানতে হলে তাকে মৌমিতার ওই প্রেমিকের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু আপাতত সে সুরঞ্জিতের সাথে নিশ্চিন্তে একটু সময় কাটাতে চাইছে, একান্তই নিজেদের মতো করে। এসব পরে ভাববো সুর, আপাতত আমরা আমাদের কথা বলি। সুর হেসে কিছু বলতে যাবে তার আগে ওদের ঘরের দরজায় জোরে আঘাত করলো কেউ। একবার না বেশ কয়েকবার। কে? বিরক্তিতে চেঁচিয়ে উঠল ইরফান। ভাই, আমি মাইমুনা, জলদি নিচে আসেন, ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। ইরফান ঘরের ভিতর থেকে জবাব দিল, তুই যা, আমি আসছি। দরজায় আর আঘাতের শব্দ আসে না। মাইমুনা বোধহয় চলে গেছে। মাইমুনা ইরফানের ছোট চাচার মেয়ে, বয়সটা সুরঞ্জিতার কাছাকাছি বা একটু কম হবে। ইরফান সুরঞ্জিতার কপালে আলতো করে চুমু খেয়ে খাট থেকে উঠে যায়। আলনা থেকে ট্রাউজারটা নিয়ে গোসলখানায় গিয়ে লুঙ্গি পাল্টে নেয়। সুরঞ্জিত এই ফাঁকে নিজেকে গুছিয়ে পরিপাটি হয়ে উঠে দাঁড়ায়। ইরফান আসতে ইরফানের সাথে ঘর থেকে বেরোয় দুজনেই। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রণয়ের সুরকাহন, লিখেছেন শ্রীমতী প্রজ্ঞা মঞ্জুরি। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।